1996 সালের 13ই মে বিকাল আনুমানিক 4টা সকলে যখন সেই সময় ফসলের মাঠে তাদের নিজ গৃহে কাজে ব্যস্ত, শিশুরা যখন খেলার মাঠে খেলায় ব্যস্ত, ঠিক সেই সময়টায় উত্তরের আকাশে ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে এবং সেই ঘন কালো মেঘ কয়েক মুহূর্তের মধ্যেই কোনো কিছু বুঝে ওঠার আগেই রূপ নেয় ভয়ঙ্কর টর্নেডো ঘূর্ণিঝড়ে। আর এই ঘূর্ণিঝড়ে রামপুর, গোপালপুর এবং মিরিকপুর এলাকায় প্রায় কয়েক হাজার মানুষ আহত হন এবং কয়েকশো মানুষ নিহত হন। আজকে আমি আসছি রামপুর এলাকাতে। আমি অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি সেই সময় আমাদের প্রাণপ্রিয় রামপুর এলাকার উপর দিয়ে যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বয়ে গিয়েছিল। এই বাড়ি ঘর কিচ্ছু ছিল না, সব একাকার হয়ে গিয়েছিল। সেদিনের সেই বিভৎস কাহিনী তুলে ধরতে গেলে মনে পড়লে আজও শরীর শিহরে ওঠে। সেদিন ঘূর্ণিঝড়ের পরবর্তী সময়ে ঝড় থেমে গেলে যে পরিস্থিতি, কারো হাত, কারো পা, কারোর জামা, আসবাবপত্র ইত্যাদি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সেই দৃশ্যের সময় আমরা দেখতে পেরেছি মানুষের আর্তনাদ, হাহাকার, যে পরিমাণের ক্ষত বিক্ষত শরীরে এদিক সেদিক সবাই ছুটাছুটি করছে। এক বিরাট বিভৎস কাহিনী। অনেক লোক ওই দিন নিহত হয়েছিল, আহত হয়েছে শত শত মানুষ। ওই ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে আমাদের এই এলাকায় তখন শুভ আগমন ঘটেছিল তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান সাহেব, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিচারপতি হাবিবুর রহমান সহ অনেক সুধীজন জ্ঞানীজন আমাদের রামপুরে এসেছিলেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, কৃতজ্ঞতা নিবেদন করছি সেই সময়ে প্রথমেই যারা এই রামপুরবাসীকে সাহায্য করতে এসেছিলেন, তন্মধ্যে তদানীন্তন সময়ের চেয়ারম্যান আবুল হাশেম সাহেব, মরহুম এরশাদ আলী বিএচি, পাশা মাতবর সাহেবের ছেলে আশরাফ সাহেব সহ যারা প্রথম সকালের নাস্তা দিয়েছিলেন এবং বাতি কুপি জ্বালিয়ে দিয়েছিলেন, সেই সকল মানুষদের প্রতি আমি রামপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তখন তো বিকালবেলা, উত্তর দিকে দেখি ভালোই অন্যরকম একটা হাঁস। আমি আসছিলাম ওই পাশে এক বাড়িতে। আসার সময় আমি ওই জ্বরে আক্রান্ত হই, এক বাড়িতে উঠি। বাড়ির থেকে অন্যদিকে আমারে বাতাসে ধাক্কা দিয়ে এমন অবস্থায় করে আমি এক অবস্থায় জ্ঞান হারা হই। তারপরে জ্ঞান ফিরা দেখি আমি চকে বইরে রয়েছি। নিজ ইচ্ছায় যদি আসতে না পারতাম হয়তো আমার কেউ পাইতো না। ধান ক্ষেতের ভিতরে আসছিলাম যখন রোদ রয়েছিল, ওই দিন ভালোই ছিল। অসম্বিতি বেলা 4টার পর মনে হয় মানে অসম্বিতি শব্দ হইতাছে। শব্দ কি বারে বেড়েছি ঘরে তিনে, তখন দেখি খালি টিন আর টিন উঠতেছে। আমরা ওই অবস্থায় এক ঘরে হান্দাইলাম, ও ঘরে তিনে টিনে এগুলা। পরে উইটা দেখি একবারে আমগো বাড়ি একবারে সাপড়ি দেয়। বাড়িটা কিচ্ছুই নাই, একটা গাছ গোছালি কিচ্ছুই নাই। পরে শিকার বাড়তে বাড়তে আইলাম বাড়িতে, আয়া দিয়ে একজন কাঠা ছিঁড়া মানে 1 মিনিটের মতো আসাল আর কি। সেই সময় আপনার ফ্যামিলির হয় যে ফ্যামিলির মধ্যে এই যে আমার ভাই আসিম একদিন মারা গেছে, ছোট ভাই একটা। তারপরে আমার হইলো মেয়ে ছিল, মেয়েরা কাটা ছিঁড়া হইয়া বিধি গেছে, মাও সব ফ্যামিলিতে। সারা রামপুরে এই ঘূর্ণিঝড়ের মধ্যে আনুমানিক কতজন
আনুমানিক 95 জন নিয়ে গুণ সাল পোতায় মোটামুটি 95 জন এইখানের মধ্যে মারা গেছিল। আহত তো হিসাব নাই, আহত তো হাজার হাজার। গ্রামের অনেক টিউবওয়েলের সেই টিউবওয়েলের পাইপ উঠে নিয়ে গেছিল। আমাদের পাড়ায় একটা বাচ্চা ছেলে ছিল, যে পাড়াটার দরগাবাড়ি, সেই বাচ্চা ছেলেটির উপর টিনের উপরে থেকে টিন পরে সেই বাচ্চাটি পেটের এইখানে রেখে 2 ঘন্টা হয়ে যায়। এবং ঘূর্ণিঝড়ের দিন রাত্রেই আমাদের পাশের বল্লাবাসী মারাত্মকভাবে বল্লা থেকে এই সাহায্য সহযোগিতা করার জন্য তারা রামপুর আসে। রামপুর এসে বিভিন্নভাবে তারা সাহায্য সহযোগিতা এবং সেই বল্লা বিভিন্ন ক্লিনিকে এবং বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভ্যান নিয়ে অনেক হাত নাই পাও নাই এরকম অবস্থায় সে বল্লা গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েও অনেকেই সেই প্রাথমিক চিকিৎসার মধ্যেই মৃত্যুবরণ করে। পরবর্তী দিন এই রামপুর উচ্চ বিদ্যালয় এই মাঠে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এইখানে বিভিন্ন এলাকার সার্বিক খবর আসার পর এই মাঠে আমার মনে হয় শতাধিক মানুষের সেই ঘূর্ণিঝড়ে মৃত্যুবরণকারী লাশ আমাদের এই পাশেই গোরস্থানে দাফন করা হয়। রামপুর থেকে উড়ে নিয়ে মিরিকপুর গেছে। তবে ঘূর্ণিঝড়টা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে হয়েছে, একটা নির্দিষ্ট পাশ এরিয়ার মধ্যে গেছে, টোটাল এরিয়া ওই এরিয়ার, অর্থাৎ ওই এরিয়ার বাইরে, হ্যাঁ, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ অন্তত 2 কিলোমিটার বা 3 কিলোমিটার এর পূবেও নাই পশ্চিমেও নাই। ঠিক এইভাবে ঘূর্ণিঝড়টা এইভাবে বইয়া মিরিকপুর থেকে রামপুর থেকে আয়া সেই মিরিকপুর গেছে এবং এর মাঝখানে কিন্তু কোনো আঘাত কোনো জায়গায় হয় না। এই 3টি জায়গায় আঘাত করছে। স্থায়িত্বটা অন্তত মিনিমাম আধা ঘন্টার উপরে, 40 থেকে 50 মিনিট। মানে রামপুর বিভিন্ন এলাকা, আমাদের তো রামপুরই তো, গোপালপুর, রামপুর, মিরিকপুর একই টাইমে এটা হয়েছে। একসাথে জানাজা করে একসাথে কবর দেওয়া হয়েছে এই গোরস্থানে। আলাদা আলাদাভাবেই গণকবরের মতো না, ওই রকমই গণকবরের মতো। তখন এতগুলো লাশ আলাদাভাবে দাফন করা একটা সেই মুহূর্তের জন্য অনেক আমাদের এলাকার সাহায্য না। ঠিক, এটা বল্লাবাসীরা কিন্তু মারাত্মক এটা, এবং আমরা সেটা জানি যে বল্লাবাসীরা দাফন কাপনের কাজে তারা ইকোনমিক্যালি সাহায্য করেছে। দর্শক, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি রামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে। এই মাঠেই কিন্তু সেই ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য অস্থায়ী ক্যাম্প করা হয়েছিল এবং এই হাই স্কুলের পিছনেই কিন্তু সেই গণকবরটি রয়েছে, যেটা আমরা কিছুক্ষণ আগে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম। তো আসলে আপনারা আজকে আমাদের মাধ্যমে জানতে পারলেন, বা আমরা আপনারা জানার চেষ্টা করলাম কেমন কাটছে সেই ঘূর্ণিঝড়ে আহত হওয়া ব্যক্তিদের বিভীষিকাময় সেই জীবন, এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের কাছ থেকে অজানা অনেক তথ্য আপনারা জানতে পারলেন। তো থাকছি পরবর্তী কোনো প্রতিবেদনে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি জীবন আহমেদ রাব্বি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। মিশন 90 নিউজের সাথে থাকবেন।
মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি।